উচ্চারণ নিয়ে আলোচনা। ঠিক আছে, আমরা উচ্চারণ নিয়ে কথা বলবো। আমাদের আজকের বিষয় হচ্ছে উচ্চারণ। উচ্চারণ বোঝার জন্য যে বিষয়টি বুঝতে হবে আমাদের, প্রথম হচ্ছে বর্ণ এবং ধ্বনি। উচ্চারণটা বোঝার জন্য আমাদের বুঝতে হবে বর্ণ আর ধ্বনি। ধ্বনি হচ্ছে আওয়াজ, ভাষার মৌলিক একক হচ্ছে ধ্বনি। আর এই ধ্বনিকে যখন লিখি তখন তৈরি হয় বর্ণ। এবার আমাদের ভাষায় বর্ণ আমরা ধ্বনি তো আগেই শিখি, ছোটবেলায় বাবা মার সাথে কথা শুনে শুনে আমরা ধ্বনি শিখে ফেলি। বাবা মা বা ছোট বাচ্চা যখন কান্না করে, সেই কান্নাটাও আওয়াজ, সেই কান্নাটার অর্থ যখন আমরা বুঝে যাই তখন সেটা হয়ে যায় ধ্বনি। আর এই ধ্বনিকে লেখার জন্য যখন একটা বাচ্চার বয়স 5 বছর হয় বা 4.5 বছর হয়, তখন সে একটা একটা করে বর্ণ লিখতে শিখে। তাহলে আগে ধ্বনি না আগে বর্ণ? আমরা জানি আগে ধ্বনি, তারপর বর্ণ। এখন বর্ণ একই ভাষার জিনিস বোঝানোর জন্য আমরা বিভিন্ন ভাবে বর্ণ ব্যবহার করতে পারি। আমরা ব্যবহার করি, আমাদের বর্ণমালা হচ্ছে, আমরা ব্যবহার করি ব্রাহ্মী লিপি থেকে পরিবর্তিত হয়ে এসে বাংলা লিপি। বাংলা লিপি থেকে এসেছে কুটিল লিপি থেকে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি থেকে হয়েছে বাংলা লিপি। লিপির জন্য বর্ণ দরকার, কিন্তু মুখে উচ্চারণের জন্য ধ্বনি দরকার। কেমন? তো এখন আগের দিনে লিখতে হতো, এখন কিন্তু এই যে আমাদের প্রযুক্তি এত উন্নত হয়েছে যে অনেকে লিখা না জেনেও লিখতে পারে। যেমন গুগল ট্রান্সলেটরে তুমি যদি সাউন্ড করো, কথা বলো, ওটাই বাংলায় লেখা হয়ে যায়, লেখা লাগে না। লেখা না শিখলেও সে লিখতে পারবে যদি ধ্বনি উচ্চারণ করতে পারে। যে কারণে এতদিন আমাদের সিলেবাসে কিন্তু ধ্বনি বা উচ্চারণ ছিল না, এখন আমাদের সিলেবাসে এসে গেছে ধ্বনি বা উচ্চারণ। এই ধ্বনিকে উচ্চারণ বলে। তাহলে আমরা লিখছি একটা বর্ণ কিন্তু উচ্চারণ করছি আরেকটা। এবার আমরা লিখতে পারি বর্ণ দিয়ে আমি, তাও একই যে ধ্বনি। আবার এ এম আই আমি লিখলেও একই ধ্বনি। বর্ণ দুই রকম কিন্তু ধ্বনি একরকম। এই যে বিষয়টি, এটিকেই বোঝানোর জন্য আমাদের ধ্বনি থেকে উচ্চারণে যাওয়ার জন্য আমাদের যেটা করতে হবে, তাহলে আমরা জানি যে আমাদের ধ্বনি হচ্ছে, যে কোনো ভাষার ধ্বনিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হচ্ছে সেই ধ্বনিগুলো, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখের ভেতর কোনো জায়গায় কণ্ঠস্বর বাধা পায় না, কণ্ঠস্বরটা সরাসরি বেরিয়ে আসে, তাকে বলা হয় স্বরধ্বনি। আর যে ধ্বনি উচ্চারণের সময় কণ্ঠস্বর কোথাও না কোথাও বাধা পায়, আঘাতপ্রাপ্ত হয়, এগুলোকে বলা হয় ব্যঞ্জন ধ্বনি। আর স্বরবর্ণের দ্যুতিত ধ্বনিকের ধ্বনির লিখিত রূপ হচ্ছে স্বরবর্ণ, ব্যঞ্জন ধ্বনির দ্যুতিত ধ্বনির লিখিত রূপ হচ্ছে ব্যঞ্জন বর্ণ। এখন স্বরবর্ণ আমাদের আছে, তাহলে এটাও দুই প্রকার, বর্ণ দুই প্রকার, স্বর আর ব্যঞ্জন। এবার আমাদের স্বরবর্ণ আছে 11টি, ব্যঞ্জন বর্ণ আছে 39টি, মোট হচ্ছে 50টি। কিন্তু আমাদের মৌলিক স্বরধ্বনি আছে মাত্র 60টি। মৌলিক স্বরধ্বনি আছে 60টি, ব্যঞ্জন ধ্বনি আছে মাত্র 29টি। 39, 29 কম আছে আমাদের, কিন্তু আমাদের বর্ণ বেশি আছে। তাহলে অনেকগুলো বর্ণের, আমরা বর্ণ একাধিক আছে কিন্তু উচ্চারণ একই রকম। তাহলে এই যে বর্ণগুলো, এবং এই বর্ণগুলোর কারণে এক এক সময় আবার লেখি এক বর্ণ কিন্তু উচ্চারণ করি আরেক বর্ণ, এরকম ঘটনা আমাদের আছে। এই বিষয়গুলোই আমাদের উচ্চারণের আলোচ্য বিষয়। আমাদের উচ্চারণের নিয়মের আলোচ্য বিষয় হচ্ছে এই বিষয়গুলোই। উচ্চারণকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা স্বরবর্ণের উচ্চারণ, স্বরধ্বনির উচ্চারণ, আর ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ। স্বরধ্বনির উচ্চারণের মধ্যে আমাদের কি কি সমস্যা আছে? আমাদের ভাষায় দুটো ও আছে। আমরা লেখি গরু,
যদিও গরু বানান এখন বদলে গেছে, কিন্তু উচ্চারণ করি গরু। এই এতটুকু লিখলেই আমাদের 1 নাম্বার। কেউ কথা বলতে চাইলে স্পিকারটা অন করবা অথবা স্পিকারটা অফ করে রাখো। তাহলে আমরা লিখছি গরু কিন্তু উচ্চারণ করছি গরু, এটা কেন হলো? এই গরুটা আর উচ্চারণ গরু কেন হলো, এটা যদি আমরা বুঝে যাই, ব্যাকরণের নিয়মটা বুঝে যাই, নিয়মটা হচ্ছে বিজ্ঞান আর এটা হচ্ছে প্রয়োগ, তাহলে আমরা উচ্চারণ করার সময় গরু উচ্চারণ করবো, গরু বলতে পারি না, আমরা কি গরু। এই যে উচ্চারণটা, এই পরীক্ষায় আসলে এরকম করে কয়েকটি শব্দ আমরা এতটুকু লিখতে পারলেই 1 নাম্বার। তাহলে এই লেখার জন্য আমাদের যে বিষয়টি বুঝতে হবে সেটা হচ্ছে মৌলিক স্বরধ্বনির স্থান। মৌলিক স্বরধ্বনির স্থান আমরা 9-10 এর ব্যাকরণ বইয়ে আমরা পড়েছি, সেই জায়গায় আমরা গেলে আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। কেমন? আমরা লেখি এক, উচ্চারণ করি এক। লিখলাম এ, কিন্তু এটা আমাদের বর্ণমালায় নাই, কিন্তু উচ্চারণে আছে। এবার একটা নিচে একটা হর্ষ চিহ্ন, একও বলছি না, এক। এই যে এক আর এক, এই যে পার্থক্য, এই পার্থক্যগুলো বোঝানোর জন্যই আমাদের, এই বিষয়টি বোঝার জন্য আমাদের মৌলিক স্বরধ্বনিগুলো বুঝতে হবে। তাহলে মৌলিক স্বরধ্বনিগুলো বোঝার জন্য আমাদের যেটা দরকার, সেই চিত্রে আমরা চলে যাই। হ্যাঁ, এটাকে তোমরা স্ক্রিনশট করেও রাখতে পারো অথবা খাতায় লিখতেও পারো। আমরা প্রথমে যে কোনো একটি সরল রেখা নিব 1 ইঞ্চি, তারপর এটাকে 1.5 ইঞ্চি পর্যন্ত লম্ব রাখবো, তারপর আবার এদিকে 2 ইঞ্চি পর্যন্ত লম্ব আঁকবো। এবার এই দুইটা বিন্দু যোগ করে দিই। এই যে চিত্রটা পেলাম, এটাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি এলাকা। এটাকে বলা হয় মৌলিক স্বরধ্বনি এলাকা। এটার মধ্যে এটা হচ্ছে জিহ্বা, এটা হচ্ছে গলার দিক, এটা হচ্ছে তালুর নিচের দিক, এটা হলো মুখের সম্মুখ ভাগ। আমরা এদিক থেকে বাতাস ছাড়ি, বাতাসটা এদিকে গিয়ে এদিকে বের হয়। তাহলে আমরা কি করি? আমরা প্রথমত এই জিহ্বাটাকে এইখানে তুলে আমরা উচ্চারণ করি ই, হ্রস্ব ই দীর্ঘ ই, এই জায়গায় ই। এটা হলো সম্মুখ স্বরধ্বনি, সম্মুখ এবং উচ্চ। তোমাদের বইয়ে ছোট আকারে আছে, এই ছবিতে নেই, ওই ছবির মধ্যে এই ছোট আঁকা যায়। তারপর আরেকটু নিচে আমরা এখানে উচ্চারণ করি এ, মাঝখান থেকে একটু নিচে এখানে উচ্চারণ করি এ। এই জায়গায় আমাদের কোনো বর্ণ নাই, আমাদের মাঝামাঝি আছে, এটাকে বলি আমরা আ। এবার এইখানে কোনায় নাই, এই জায়গায় আছে আমাদের বর্ণ অ। এবার এই জায়গায় আছে আমাদের বর্ণ ও, এই জায়গায় আছে আমাদের বর্ণ উ। তাহলে জিহ্বার পিছন দিক উঠালে এই তিনটা বর্ণ, জিহ্বার সমানভাবে থাকলে এইটা, আর এটা হলো সম্মুখ। এটা হলো সম্মুখ স্বরধ্বনি, এগুলো হলো পশ্চাৎ স্বরধ্বনি। এটা হলো নিম্ন স্বরধ্বনি, এটা হলো উচ্চ স্বরধ্বনি। এই দুটাকে বলা হয় উচ্চ মধ্য, আর এই দুটাকে বলা হয় নিম্ন মধ্য। এবার সংবৃত বিবৃত আমাদের পরীক্ষা আসবে সংবৃত স্বরধ্বনির নিয়ম আর বিবৃত স্বরধ্বনির নিয়ম। এবার সংবৃত বিবৃতটা আমরা বুঝবো। এই যে দাগের নিচে গুলো উচ্চারণ করার সময় মুখটা বড় হয়ে যায়। আমরা কথা বলার সময় কি করি? আমরা মুখের এই জায়গা থেকে এখানে এই দুই জায়গায় স্ক্রু আছে, আমরা কথা বলার সময় এরকম করে বাড়াই, নিচেরটা বড় করি, তাহলে নিচের গুলো উচ্চারণের সময় মুখ বড় হয়, আর উপর গুলো উচ্চারণ করার সময় মুখ ছোট হয়। ই, এ, এ, আ, আতে বড় হচ্ছে। তাহলে এই নিচের গুলোকে, এই অর্ধেকের নিচের গুলোকে বলা হয় বিবৃত। বড় হলে বলা হয় বিবৃত। একটু লিখে নাও, বিবৃত। আর এই অর্ধেকের উপরের গুলোকে বলা হয় সংবৃত। এগুলো হচ্ছে সংবৃত, এগুলো হচ্ছে বিবৃত। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সবারই একই কথা। তাহলে একটা হচ্ছে সংবৃত আর একটা হচ্ছে বিবৃত। এবার
এই এতটুকু চিত্র যদি আমরা বুঝে যাই আমাদের কাছে খুব সহজ একটা জিনিস। আমাদের পরীক্ষায় মাত্র দুটো স্বরধ্বনি উচ্চারণের নিয়ম আসবে, একটা আসবে এই এ আর একটা আসবে এই অ। তাহলে এখান থেকে দুটো নিয়ম হয়, এ ধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো, এ ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো। এটা বিবৃত হয়ে যায় এটা, আর সংবৃত হইলে এ থাকে। তাহলে এর দুইটা উচ্চারণ, সংবৃত আর বিবৃত, আর ওর দুইটা উচ্চারণ, একটা অ যদি অ থাকে তাহলে বিবৃত, আর ওটা যদি বদলে যায় তাহলে হয় সংবৃত। এই দুটো নিয়ম আমাদের মাত্র শিখতে হবে। এই দুটো থেকে 4টা প্রশ্ন হইতে পারে পরীক্ষায়। পরীক্ষার প্রশ্ন হতে পারে এ ধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম লিখো, তাহলে 5টা নিয়ম এবং উদাহরণ। এ ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম লেখো এবং উদাহরণ দিতে হবে 5 নম্বরের। এবং এই প্রশ্নগুলো শিখলেই আমরা ওই যে শব্দ দেখতে হবে এবং উচ্চারণ লিখতে হবে, সেটাই আমরা পারবো। ওই নিয়মগুলোর পাশাপাশি আমরা উদাহরণ শিখবো এবং সাথে সাথে ওই প্রশ্নের উত্তরও আমরা পারবো। পরীক্ষায় 2 রকম প্রশ্ন থাকবে, একটা থাকবে একটা নিয়ম লেখো 5টি উদাহরণ দাও, আর একটা প্রশ্ন থাকবে কিছু শব্দ দেওয়া থাকবে, শব্দগুলোর উচ্চারণ লিখতে হবে। এবার আমরা এ ধ্বনির দুটো নিয়ম আমরা দেখি, এবং নিয়মের ক্ষেত্রে নিয়ম বোঝার জন্য জ্যামিতির এই বিষয়টা বুঝতে হবে। এ ধ্বনির সাথে যদি ই বা উ থাকে তাহলে এ ধ্বনির পরিবর্তন হয় না। এ ধ্বনির শেষে যদি আ থাকে তাহলে কেবলমাত্র এ ধ্বনির বদলে এ হয় কিছু কিছু জায়গায়, এবং সেটা কেবল শব্দের প্রথমে। তাহলে 1 নম্বর নিয়ম হচ্ছে এ ধ্বনি শব্দের মধ্যে বা শেষে কোনো পরিবর্তন হয় না, কেবল শব্দের প্রথমে থাকলে বাংলা ভাষায় কিছু কিছু এ হয়ে যায়। এখন কেন হয় সেই নিয়মগুলো যদি আমরা বুঝে বুঝে পড়ি, ছবিটা সামনে রাখি, এই ছবিটা সামনে রেখে রেখে যদি আমরা পড়ি জ্যামিতির মতো করে, তাহলে আমরা দেখবো যে ব্যাকরণ একটা বিজ্ঞান, ধ্বনি বিজ্ঞান, যেমন ফোনেটিক্স বা ধ্বনি বিজ্ঞান, এই ধ্বনি বিজ্ঞানের বিষয়। এখন দেখি আমরা কেন হচ্ছে এটা। দেখো এবার আমরা লিখি একই, তাহলে এর পরে ই আছে, এটা দেখা যাচ্ছে না, আমরা ওই দিকে লিখি। আমরা লিখি দেখো আমরা লিখি একই, তখন এর পরে ই আছে, তাহলে এ আর ই পাশাপাশি, সুতরাং এটা পরিবর্তন হয় না, হয়ে যায় একই। একই 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 রকম, তাহলে এটার নাম্বার হচ্ছে 1 নাম্বার হয়ে গেছে, তুমি 1 পেয়ে গেছো। কিন্তু যদি হয় একা তখন হয়ে যাবে একা। এই যে এ বলতে এ হয়ে গেল, কেন হলো? শেষে আ আছে। এরকম কিছু দেশি শব্দেও এরকম হয়, যেমন আমরা লিখি তেনা, উচ্চারণ করি তেনা, ঘর মুছার তেনা, বা ছেঁড়া কাপড় তেনা হয়ে গেছে তেনা। এই যে বিষয়টি, এটা হচ্ছে এ ধ্বনি বিবৃত উচ্চারণ। এই যে জফলা আকার, ব্যাংক, ব্যাখ্যা, ঢেড়স, ব্যাং, এই শব্দগুলোতে কি হচ্ছে, একারটা বদলে জফলা আকার হয়ে যাচ্ছে, অথচ এটা আমার বর্ণমালায় নেই কিন্তু আমার ধ্বনি আছে। ইংরেজিতে কিন্তু উল্টো। তোমাদের অনেকে বলতে বাংলা ভাষা অনেক কঠিন, এত লেখি একটা উচ্চারণ করি আর একটা। ইংরেজিতে এটা অনেক বেশি। ইংরেজিতে ভাওয়েল সাউন্ড আছে 20টা আর বর্ণ আছে মাত্র 5টি। তাহলে 5টি দিয়ে যখন আমরা 20টা লিখছি, একটার 4 রকম উচ্চারণ। এর উচ্চারণ এক সময় এ, এক সময় অ, এক সময় আ, এরকম করে 4টি উচ্চারণ। কেমন? ইউ এর উচ্চারণ বিউটি বাট, কিন্তু পিউটি পুট। এই যে বিষয়টি, তাহলে এক এক সময় এক এক রকম হচ্ছে, ওখানে কোনো নিয়ম দিয়ে বিশ্লেষণ করা যায় না, ওদের মুখস্থ করতে হয়। আমার ভাষায় চমৎকার ভাবে কিছু নিয়ম আছে, তোমরা যদি নিয়মগুলো পড়ে পড়ে শিখো তাহলে দেখো যে এটা খুব একটা সহজ জিনিস, খুব কঠিন জিনিস নয়। অর্থাৎ শব্দটা দেখলে তো তোমরা উচ্চারণ করো, কি উচ্চারণ করো সেটাও তোমাদের জানা। আমরা জন্মসূত্রে আমাদের মাতৃভাষা আমরা জানি, কিন্তু এবার নিয়মটা যখন তুমি জেনে যাবে, এটার ভেতরে যে একটা লুকানো নিয়ম আছে, সেই নিয়মটা যখন তুমি জেনে যাবে তখন তোমার এই পাঠে তোমার মনোযোগ আসবে এবং জিনিসটা মনে হবে তোমার কাছে মজার জিনিস, এটা আর কঠিন মনে হবে না। তাহলে গেল এ, তাহলে এ ধ্বনির 2 রকম পেলাম আমরা। এবার আমরা আসি অধ্বনির 2 রকম উচ্চারণ।
অধ্বনিরও দুই রকম উচ্চারণ, যেমন অনেক, এটাতে কি হচ্ছে উচ্চারণটা অনেক হচ্ছে, অনেক, নয় এক অনেক। কিন্তু যদি হয় যদি হয় অতুল, অতুল যদিও নাম, নামের ক্ষেত্রে অনেক সময় ওটা বলতে নেগেটিভ করতে ওটা পরিবর্তন হয় না, কিন্তু নামের ক্ষেত্রে অনেক সময় অতুল হয়ে যায়। এই যে অ বদলে ও হয়ে যাচ্ছে, এবং এটা নিচে হস্টের নয়, এটা অতুল কিন্তু দুইটাই হয়, অ হয় অ হয়। নিয়মে হচ্ছে অতুল, কিন্তু অনেক সময় আমরা অতুল উচ্চারণ করে ফেলি উচ্চারণের সুবিধার জন্য, এটাকে আমরা ও বলে ফেলি। এই যে পরিবর্তন সংবৃত এবং বিবৃত, তাহলে অটা নিচে ছিল বিবৃত, বদলে কি হয়ে গেল সংবৃত। এই যে সংবৃত এবং বিবৃত, এরকম করে যখন আমরা লিখছি বই, বর সুই বই, তখন বর সাথে একটা অ আছে, আমরা এটার উচ্চারণ করছি বই, বই বলতে পারছি না, বলছি বই। কিন্তু যখন আমরা বলছি বল, তখন এটা ওটা হচ্ছে না বল। ঠিক একইভাবে আমরা যখন বলছি মন, ম দন্ত ন, আবার ম মুদ্র ন, মন, দুটো বানান যেহেতু দুটো, এই দুটোর উচ্চারণ কিন্তু দুই রকম। আমরা জানি কোন মনের কোন অর্থ, এই মন যখন আমরা লিখছি তখন তার পাশে অকার হয় মন, হর্ষচিহ্ন, আর এই মনে হয় ম দন্তে ন হর্ষচিহ্ন। এবার কথা হচ্ছে কেন এই নিয়ম হলো, আমরা এবার নিয়ম লিখছি ম দন্তে ন এর আগে সরেও থাকলে তা ও হয়ে যায়, সংবৃত হয়, কিন্তু মূর্ধন্য ন হলে তার আগের ও সংবৃত হয় না। এই হচ্ছে নিয়ম। এটা হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের নিয়ম আমরা বললাম। তাহলে স্বরধ্বনি আমি সংক্ষেপে এই নিয়মগুলো বললাম। স্বরধ্বনির এই কয়েকটা নিয়ম যদি আমরা শিখে যাই, তাহলেই দেখবো আমরা যে কোনো উচ্চারণের জন্য আমাদের কোনো সমস্যা হবে না। কেমন? এগুলো হচ্ছে স্বরধ্বনি উচ্চারণের নিয়ম। তাহলে স্বরধ্বনি উচ্চারণে আমাদের দুটো প্রশ্ন, এ নিয়ে, এর সংবৃত উচ্চারণের 5টি নিয়ম, এ ধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম, অধ্বনির বিবৃত উচ্চারণের 5টি নিয়ম, অধ্বনির সংবৃত উচ্চারণের 5টি নিয়ম। এগুলো তোমাদের 9 10 এর বইয়ে কিছুটা আছে, তারপর আবার উচ্চতর শ্রেণীর তোমাদের ইন্টারমিডিয়েট বই দেখে এই নিয়মগুলো আমরা এখনই নোট করে নেব। এখান থেকে এ ধ্বনির 2টা উচ্চারণের নিয়ম, অধ্বনির 2টা, এবং প্রত্যেকটাতে 5টা করে, তাহলে এখানে 5 দুগুণে 10টা নিয়ম, এখানে 10টা নিয়ম। উদাহরণস্বরূপ যদি আমরা শিখে নেই তাহলে এটা কোনো সমস্যাই নয় আমাদের জন্য। কেমন? এবং এই কাজগুলো এখন থেকেই তোমাদের করে নিতে হবে। আগে 9 10 এর বোর্ডের বই এবং বর্তমান উচ্চ মাধ্যমিকের পাঠ্য বই মিলিয়ে প্রথমে তোমরা 9 10 এর বই থেকে করো, এবং যেখানে যেখানে শর্ট পড়ে ওখান থেকে তোমরা উচ্চ মাধ্যমিক থেকে দাও। তাহলে এই হলো স্বরধ্বনি উচ্চারণের নিয়ম। এখানে খুব কঠিন কিছু নয়, আমরা আবার চলে যাব। এই ছকটা আমরা মুছে ফেলছি, ঠিক আছে? এই ছকটা আমরা মুছে নিচ্ছি। এবার আমরা যাব ব্যঞ্জন ধ্বনির উচ্চারণে। ব্যঞ্জন ধ্বনির উচ্চারণের নিয়মের মধ্যে আমাদের কি কি বিষয় আছে? আমাদের ভাষায় 3টা স আছে, তালব্য স, মূর্ধন্য স, দন্ত্য স। 3টা স এর মধ্যে উচ্চারণের ক্ষেত্রে আমরা যখন স্বাধীনভাবে থাকে তখন আমরা লিখি সব স বদলে হয়ে যায় তালব্য স। তবে যদি স্বাধীনভাবে একা একা থাকে, অন্য কোনো বর্ণের সাথে যুক্ত না থাকে, তাইলে সকল স হয়ে যায় তালব্য স। কিন্তু যদি অন্য কোনো শব্দের সাথে সংযুক্ত থাকে তখনই এই স এর উচ্চারণ আর তালব্য স থাকে না, কখনো দন্ত স বা কখনো অন্য কোনো স হতে পারে। কেমন? এবং কখন অন্য স হয় সেই নিয়মগুলোই আমাদের দেখতে হবে। তাইলে দেখো আমাদের শব্দ হচ্ছে
সবিশেষ, সবিশেষ। আচ্ছা, এই স সম্পর্কে কিছু কিছু অঞ্চলের মানুষ আবার শকে উলট পালট দন্তে শকে মূর্ধন্য তালে বসে দন্ত স উচ্চারণ করে। যেমন একজন কণ্ঠে মাঝে মধ্যে শোনা যায়, এই সারের দাম বেড়েছে তো তাই স্যারেরা মিটিং করতে গেছেন। এখন উনি উল্টে ফেলেন, স্যারের দাম বেড়েছে তো তাই সারেরা মিটিং করতে গেছে। তাহলে স আর স, এটা হচ্ছে স, এটা হচ্ছে স, এটা স। এই সকে আবার চট্টগ্রাম অঞ্চলে এবং অন্য অনেক অঞ্চলে সকে ছ বানিয়ে ফেলেন। যেমন মুসলমানকে বলে ফেলেন মুসলমান, ইসলামকে বলে ফেলেন ইসলাম, সিলটকে বলে ফেলেন সিলট। এরকম সমস্যা আছে। তো আমাদের উচ্চারণের ক্ষেত্রে এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে, এরকম ভুল যাতে আমাদের না হয়। তাহলে লিখি আমরা সবিশেষ, কিন্তু আমরা উচ্চারণ করি কি? উচ্চারণে হয়ে যাচ্ছে সবিশেষ, সবিশেষ। কেমন? তাহলে তিনটাই তালে বসা হয়ে যাচ্ছে, শেষেরটা একটা হর্ষ চিহ্ন হচ্ছে। আবার আমরা লিখি প্রশ্ন, লিখি প্রশ্ন, উচ্চারণ করি প্রশ্ন, দন্তে স, প্রশ্ন। আমরা লিখি শ্রাবণ, উচ্চারণ করি শ্রাবণ। এখন কেন হচ্ছে, এবার আমরা নিয়ম দিয়ে যদি আমরা বুঝি। কারণ রফলা হচ্ছে ন র ল, এগুলো হচ্ছে দন্তধ্বনি। যখন আমরা কোনো দন্তধ্বনির সাথে সংযুক্ত করি তখন এটা দন্ত স হয়ে যায়। দন্ত মানে দাঁত, দাঁতের মধ্যে যে উচ্চারণ করি সেটা হয়ে যায় দন্ত স। ঠিক আছে? এরকম প্রশ্ন ন, নয়ের সাথে নটা দন্ত ন, দন্ত নয়ের কারণে আমরা তালব্য স আর দন্ত ন উচ্চারণ করতে পারি না, আমরা সহজে উচ্চারণ করি দন্ত। এখন কথা হচ্ছে আমরা যদি এটা উচ্চারণ করি তাহলে এটা লিখি না কেন? লিখি না এই জন্য যে লিখার ক্ষেত্রে আবার প্রাচীন আমাদের ঐতিহ্য আছে, ইতিহাস আছে। সেই ইতিহাস ঐতিহ্য থেকে যে শব্দগুলো এসেছে সেটাকে আমরা উচ্চারণ অনুযায়ী যদি শব্দ পরিবর্তন করে ফেলি তাহলে ভাষাকে আমাদের ওই আগের ভাষার সাথে যে যুগসূত্র আছে এটা আমরা ধরতে পারবো না। প্রাচীন লেখা আমরা তখন আর পড়তেই পারবো না, জানতেই পারবো না। এটা সব ভাষাতেই আছে। যেমন ইংরেজিতেও আছে ক্যান ও ডব্লিউ, নো, ডব্লিউ ও ইউ এল ডি, শো, কোড, শুড, এগুলোতে এল আছে কিন্তু এর উচ্চারণ নাই, কে উচ্চারণ নাই। এরকম উচ্চারণ নাই কিন্তু বর্ণ আমাদের আছে। একইভাবে আমাদের ভাষায়ও এরকম আসে। আচ্ছা, তাহলে এগুলো গেল তিনটা শয়ের বিষয়। তখন কোন স হবে এই হচ্ছে নিয়ম। এগুলোকে আমরা ভেঙে হয়তো 5টা নিয়ম বানাতে পারবো। আচ্ছা, আমাদের ভাষায় আছে কিছু ফলা, আর আছে কিছু ফলা। ফলা, ফলা আছে কয়টা? নবম, নবম, জ র ল, ফলা আছে এই 6টি। এই 6টি ফলার উচ্চারণ এক এক সময় এক এক রকম হয়, কখনো উচ্চারণ হয় কখনো উচ্চারণ হয় না। ন এর ক্ষেত্রে সমস্যা নাই, ন সবসময় উচ্চারিত হয়, নফলা যখন যুক্ত হয় সবসময় উচ্চারিত হয়, তাহলে এইটার ক্ষেত্রে আমাদের সমস্যা নাই। এবার এই বফলা নিয়ে সমস্যা আছে। বফলার উচ্চারণ এক এক সময় হয় এক এক সময় হয় না। এখন কি রকম? যেমন আমরা যখন লিখি স্বাধীনতা, তখন বফলার কোনো উচ্চারণ নেই, বফলার কোনো উচ্চারণই হচ্ছে না, অথচ বফলা দিচ্ছি, স্বর উপর একটু জোর পড়ছে। আমরা যখন লিখি দ্বন্দ্ব, তখনও বফলার কোনো দুইটা বফলার মধ্যে কোনো বফলারই কোনো উচ্চারণ নেই, কিন্তু আমরা বফলা দিচ্ছি। তাইলে বফলার উচ্চারণ কোথায় কোথায় হচ্ছে? আমরা যখন লিখছি লম্ব, তখন লম্ব,
বর উচ্চারণ করছি। আমরা যখন লম্ব, বিম্ব, প্রতিবিম্ব, এখানে বফলার উচ্চারণ হয়, বয়ের উচ্চারণ হয়। কেমন? তাহলে আমরা যখন লিখছি উদ্বাহু নৃত্য, উদয়ে বয়ে আকার হ, এই যে এখানে দয় বফলাকে উচ্চারণ করছি না, এখানেও করছি না, কিন্তু এখানে করছি উদ্বাহু। তাহলে কেন হলো? আমরা নিয়ম করছি উপসর্গের সাথে যখন বফলা যুক্ত হয় যোগ বাহু, এটা হচ্ছে যোগ বাহু, উদ্বাহু নৃত্য। উদ্বাহু হচ্ছে হাত উপর দিকে তুলে নাচা, উদ্বাহু নৃত্য। তাহলে উদ্বাহু নৃত্যতে যোগ বাহু, উদ্বাহু, উদ্যোগ ব্যান, উদ্ব্যান, উদ্যোগ বাস্তু, উদ্বাস্তু। এখানে বফলা, বফলার পরে যখন বফলার সাথে উতের সাথে যখন বফলা হয় তখন বয়ের উচ্চারণ হয়। এরকম আব্বা বফলার উচ্চারণ হয়। তাহলে কোন কোন বর্ণের সাথে ব লাগলে বয় উচ্চারণ হয় সেগুলো আমরা বলবো, আর কোন কোন শব্দের সাথে যুক্ত হলেও বর উচ্চারণ হয় সেই কথাগুলো বলবো। এইরকম করে আমরা বফলা আমরা 5টি নিয়ম তৈরি করে নেব। ঠিক আছে? আচ্ছা, এবার আসলে মফলা। মফলার ক্ষেত্রে একই অবস্থা, কখন কখন উচ্চারণ হয় আর কখন কখন হয় না, আর কখন কখন মফলা বদলে শুধুমাত্র ব যখন উচ্চারণ হয় না তখন অন্য কোনো বর্ণ হয় না। কিন্তু মফলার ক্ষেত্রে যেমন আত্মা, সংস্কৃত হচ্ছে আত্মা, আত্মা, কিন্তু বাংলায় উচ্চারণ হচ্ছে আ তা, চন্দ্রবিন্দু। তাহলে মফলা বাদ গেল কিন্তু বর্ণটাকে দীপ্ত করে দিল এবং ময়ের পরিবর্তে এটা চন্দ্রবিন্দু যুক্ত হলো। কেমন? যেমন বিস্ময়, একটু চন্দ্রবিন্দু হবে, বিস্ময়, দুটো স আর চন্দ্রবিন্দু হয়ে যাবে, বিস্ময়। মফলা বাদ যাবে, দুটো স হয়ে যাবে, চন্দ্রবিন্দু হয়ে যাবে। আচ্ছা, এরকম করে কখন কখন মফলা, যেমন কিন্তু আম্মা, তখন মফলার উচ্চারণ হবে। যেমন কাশ্মীর, কাশ্মীর, তখন ময়ের উচ্চারণ হবে। তাহলে মফলার নিয়ম, তাহলে এটা শিখতে হবে, এটা শিখতে হবে। এবার জফলার নিয়ম শিখতে হবে। জফলার উচ্চারণ কখন হচ্ছে আর কখন দীপ্ত হচ্ছে। বাহ্য হয় জফলা, বাহ্য, কেমন? ঝ হয়ে যাচ্ছে, মহাপ্রাণ হয়ে যাচ্ছে, কেমন? এই যে বিষয়গুলো, এগুলোই আমাদের একটু খেয়াল করে করে আমাদের শিখতে হবে। কেমন? আচ্ছা, তারপর জফলা এবং রফলা, লফলার এরকম করে কিছু নিয়ম আছে। তাহলে এই কয়টা নিয়মগুলো যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে কিন্তু উচ্চারণের বিষয়গুলো আমাদের কাছে খুব একটা কঠিন হওয়ার কথা নয়। ঠিক আছে? তো এর মধ্যে আবার অঘোষধ্বনি, ঘোষধ্বনি, অল্প প্রাণধ্বনি, মহাপ্রাণধ্বনির এই বিষয়গুলো তোমরা একটু দেখবে। এই যে বর্ণমালার ব্যঞ্জন বর্ণের যে উচ্চারণ স্থান, উচ্চারণ স্থানের গুলো বিষয়গুলো আমাদের বুঝতে হবে। উচ্চারণ স্থানের বিষয় যদি আমরা না বুঝি তাহলে এই নিয়মগুলো বোঝা আমাদের কাছে একটু কঠিন হবে। তাহলে ওটা ব্যঞ্জন বর্ণের এই নিয়মগুলো শেখার জন্য আমাদের প্রথমে উচ্চারণের যে 9-10 এর বইয়ে যে উচ্চারণের চ্যাপ্টারটি আছে ওটাগুলো একটু দেখে নিতে হবে। আচ্ছা, আরো কিছু আছে সংযুক্ত বর্ণ, এটা গেল ফলা। এবার আসলো সংযুক্ত বর্ণ। সংযুক্ত বর্ণের মধ্যে আছে শিয়, বর্গের জ, আর হচ্ছে ইয় বর্গের জ। এই বর্ণগুলোর উচ্চারণ কেমন? এই বর্ণগুলোর উচ্চারণেও আমরা অনেক সময় ভুল করি, একটু দেখতে হবে। যেমন শিয়, দেখো যখন হবে ক্ষুব্ধ, ক্ষুব্ধ, তখন আমরা লিখছি করে খু ব, খুব ধয়কারে ধ, ক্ষুব্ধ। তাহলে ক্ষিয় বলতে কি হয়ে গেল? ক্ষিয় মানে কমূর্ধন্য স, এই কমূর্ধন্য স বদলে শুধু খ হলো। তাহলে কমূর্ধন্য স যদি শব্দের প্রথমে থাকে তাহলে শুধু খ হয়।
কিন্তু মাঝে বা শেষে থাকলে সেটা কি হয় দেখি। মাঝখানে থাকলে এবার আমরা লিখলাম বিক্ষুব্ধ, তখন কি হচ্ছে, তখন বয়রসিকার ক বিক, তারপর ক্ষুব্ধ। তাহলে কি হলো, এটা যদি ক্ষীয় যদি মাঝখানে থাকে তখন হয়ে যায় ক খ। এবার যদি শেষে যায় তাহলে কি হয়, এবার দেখি আমরা ভিক্ষা। ভিক্ষা, ভিক্ষাতে কি হচ্ছে, হ্যাঁ মিউট করে নাও, প্রশ্ন করা হলে আনমিউট করবা অথবা মিউট করে রাখবা। ভিক্ষা তখন কি হচ্ছে, ভি ক খ আকার ভিক্ষা। শেষে গেলেও ক খ, মাঝখানে গেলেও ক খ, আগে গেলে খ। এটা হলো ক্ষীয় নিয়ম। কেমন, এবার যদি আমরা যাই বর্গের নিয়ম, যদি শব্দের প্রথমে থাকে তাহলে কি হয়, জ্ঞান। উচ্চারণ কি লিখছি দেখো, গয় জফলা আকার চন্দ্রবিন্দু দন্তে ন হস্তিন জ্ঞান। কিন্তু যদি শব্দের মাঝখানে যায় তাহলে কি হয়, বিজ্ঞান। তখন হয়ে যাচ্ছে কি বি একটা গ আরেকটা গ যখন আকার বলতে ন চন্দ্রবিন্দু হস। তাহলে যদি শব্দের মাঝখানে যায় তাহলে দুইটা গ হয়ে যায় গ গ, আর আটা আকারটা যখন আকার এ হয়ে যায়, আটা বদলে এ হয়ে যাচ্ছে আর গ গ হয়ে যাচ্ছে। এবার যদি শব্দটা শেষে যায় তাহলে কি হয়, আমরা লিখি যজ্ঞ, সেখানে হয়ে যাচ্ছে যজ্ঞ এবং ঐতিহ্যের আকার যজ্ঞ, যোগ্য। তাহলে শেষে গেলে গয় গয় হয়ে যাচ্ছে, মাঝখানে গেলে গ গ হচ্ছে, শব্দের প্রথমে থাকলে একটা গ হচ্ছে। কেমন, এটা গেল এইটা। এবার যদি পরের শব্দ হয়, আচ্ছা আচ্ছা, তো আজকে আমরা এতটুকুতেই রাখি। হ্যাঁ, পরবর্তী ক্লাসে আমরা এই বিষয়ে আসসালামু আলাইকুম হ্যাঁ স্যার আদাব।